তানিয়া দেবী তার ছেলে চন্দনের সঙ্গে বাস করে। তানিয়া দেবী ভীষণ পরিমাণে কুসংস্কারে বিশ্বাসী ছিল, আর সে সব সময় দিনক্ষণ দেখে কাজ করতে ভালোবাসে। তাই সে ঠিক করে এই গরমের মধ্যে শুক্রবার দেখেই সে তার ছেলের বিয়ে দেবে। তাই সে নিজের ছেলের জীবন তালিকা সংক্রান্ত এবং চরিত্র তালিকা সংক্রান্ত সমস্ত বিষয় পেপারে বিজ্ঞাপন দিয়ে দেয়, যাতে সে ভালো বাড়ির মেয়ের সঙ্গে ছেলের বিয়ের সম্বন্ধ করতে পারে। চন্দন যেহেতু ভালো চাকরি করে, তাই তার সম্বন্ধ পেতে খুব একটা অসুবিধা হয় না। চন্দনের সঙ্গে দেবযানীর বিয়ে ঠিক হয়, আর দেবযানী ভীষণ পরিমাণে সংস্কারী মেয়ে ছিল। সে অত্যাধিক আস্তে আস্তে কথা বলে, আর তাকে দেখতে যেমন সুন্দর তেমনি সে ঘরবাড়ির সমস্ত রকমের কাজকর্মও জানে। ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই। আমি আমার মনের মতো সংস্কারী বৌমা পেয়ে গেছি। এবার আমি একটা ভালো দিন দেখে, অর্থাৎ শুক্রবার দেখেই চন্দনের সঙ্গে দেবযানীর বিয়েটা দিয়ে দেব। তানিয়া দেবী নিজের ব্যাগ থেকে কি যেন একটা বইয়ের মতো বের করে এবং সেই বইয়ের মধ্যে দিনক্ষণ মিলিয়ে একটা শুভ দিন বের করে শুক্রবারে নিজের ছেলের সঙ্গে দেবযানীর ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর সকালবেলা ঘুম থেকে উঠে দেবযানী স্নান করে ঘর থেকে বেরিয়ে আসে, আর সে তার শাশুড়ি মায়ের জন্য চা বানিয়ে শাশুড়ি মায়ের ঘরে নিয়ে চলে যায়। কি সাংঘাতিক বৌমা, তুমি বিয়ের পর এরকম মাথার চুল ভিজিয়ে ঘোমটা না দিয়ে ঘুরে বেড়াচ্ছ? তুমি মাথায় ঘোমটা না দিয়ে চুল বেঁধে আমার সামনে আসলে কি করে? না মা, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি আমার উপর এতটা রেগে যাবেন। বিয়ের সময় চুলে অনেক হেয়ার স্প্রে করা হয়েছে, তো তার উপর অনেক স্টাইল করাও হয়েছে, ওই জন্য চুলগুলো জট পাকিয়ে গিয়েছিল। তাই আমি একটু চুলে শ্যাম্পু করেছি। আর আমি জানতাম না যে বিয়ের পর আপনি আমাকে মাথায় ঘোমটা দিতে বলবেন। এই হলো আজকালকার মেয়েদের সমস্যা, কথা বলতে না বলতেই একেবারে শাশুড়ি মায়ের মুখে মুখে তর্ক করতে শুরু করে দেয়। এই নাকি সংস্কারী বউ তুমি? ছি, আমার তো তোমার দিকে তাকাতেই লজ্জা করছে। যাও, এক্ষুনি চুল বেঁধে এসো আর মাথায় ঘোমটা দিয়ে এসো। এই গরমের মধ্যে মাথায় ঘোমটা দিলে তো ভীষণ কষ্ট হবে, আর আমার বড় চুল, তাই আরো বেশি কষ্ট হবে। কিন্তু আপনি যখন বলছেন, আমি নিশ্চয়ই ঘোমটা দিয়ে আসছি। এই বলে দেবযানী তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায়, আর সে নিজের বড় চুল পেঁচিয়ে কোপা করে তার উপর মাথায় ঘোমটা চাপিয়ে নেয়। দেবযানী কোনোদিনও ভাবতে পারেনি যে তাকে শ্বশুর বাড়িতে এসে প্রথম দিনই শাশুড়ি মায়ের কাছে এভাবে বকা শুনতে হবে। তাই তার মনটাও একটু খারাপ করে। এবার সে চেষ্টা করে যাতে রান্নাবান্না করে শাশুড়ি মায়ের মন জয় করা যায়। তাই সে আবার শাশুড়ি মায়ের কাছে চলে যায়। বিয়ের পর আজকে শ্বশুর বাড়িতে তোমার প্রথম রান্না, তাই রান্নাঘরে গিয়ে তুমি সবার জন্য রান্নাবান্না করো। বাপের বাড়ি থেকে রান্নাবান্না শিখে এসেছো তো? হ্যাঁ মা, আমাকে আমার মা সব রান্না বান্না শিখিয়ে দিয়েছে। আমি রান্না বান্না, বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা, এমনকি সেলাই পর্যন্ত করতে পারি। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। যাও, সকাল থেকে রান্না বান্নার কাজে লেগে পড়ো। আর হ্যাঁ, আমি বাসি জামা কাপড় ছেড়ে দিয়েছি। প্রত্যেকদিন সকালবেলা করে তুমি আমার বাসি জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দেবে। এই শুনে দেবযানী তাড়াতাড়ি করে রান্নাঘরে রান্না করতে চলে যায়, আর সে ফ্রিজ খুলে দেখে যে ফ্রিজের মধ্যে পাঁঠার মাংস এবং মুরগির মাংস রান্না আছে। তাই সে ঠিক করে আজকে প্রথম দিন সে শ্বশুরবাড়ির লোকেদের জন্য মটন বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করবে। সংস্কারী নতুন বৌমা তাড়াতাড়ি করে শাশুড়ি মায়ের জন্য এবং স্বামীর জন্য ভালো করে কষিয়ে মটন বিরিয়ানি এবং ঝাল ঝাল চিকেন চাপ রান্না করে। রান্না শেষ হওয়ার পর সে তার শাশুড়ি মায়ের জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে আসে। কই গো বৌমা, কটা বাজে? আমার খাওয়ার সময় হয়ে গেল তো, তাড়াতাড়ি করে খেতে দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ মা, এক্ষুনি নিয়ে যাচ্ছি, দাঁড়ান। এই বলে সংস্কারী বৌমা তার শাশুড়ি মায়ের পাতে গরম গরম মটন বিরিয়ানি এবং চিকেন চাপ পরিবেশন করে দেয়, আর সে হাসি মুখে অপেক্ষা করতে থাকে তার শাশুড়ি মায়ের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য। কিন্তু তানিয়া দেবী সেই খাবার দেখা মাত্রই একেবারে রেগে আগুন হয়ে ওঠে। একে সে কুসংস্কারী ছিল, তার উপর শনিবারে তাকে মটন এবং চিকেন খেতে দেওয়া হয়েছে। তাই দেবযানীর কপালে অশেষ দুঃখ নেমে আসে। তোমার বোধ বুদ্ধি একেবারে লোপ পেয়েছে, তোমার একটা কোনো স্বাভাবিক জ্ঞান নেই। আজকে শনিবার, আমাদের বাড়িতে মাছ মাংস খাওয়া হয় না। তুমি কেন এরকম মাংস রান্না করতে গেছো? রান্না করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করবে না তুমি? বিয়ের পর প্রথম দিন এরকম নিরামিষ রান্না করব, তাই জন্য আমি আজকে মাংস রান্না করেছি মা। কিন্তু শনিবারের সঙ্গে মাছ মাংস খাওয়ার সম্পর্ক কি? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। শনিবার মাছ মাংস খেলেই আমার আর আমার ছেলের শরীর খারাপ করে, তাই আমরা শনিবার করে মাছ মাংস খাই না। এই বলে তানিয়া দেবী নাকে মুখে শাড়ির আঁচল চাপা দিতে শুরু করে, আর সে তার বৌমাকেও মাংস রান্নাগুলো ফেলে দিতে বলে। এর ফলে সংস্কারী বৌমা নিরুপায় হয়ে তার শাশুড়ি মায়ের জন্য আবার নিরামিষ ডাল ভাত এবং পনির রান্না করে।
কিন্তু ততক্ষণে শাশুড়ি মায়ের খিদে মিটে যাওয়ায় সে আর কিছুতেই দুপুরবেলা খাবার খেতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু শাশুড়ি মায়ের কুসংস্কারের কাছে বৌমার সংস্কার সবসময় পরাজিত হয়ে যায়। উফ বৌমা, এই গরমের মধ্যে বিকেলবেলা পার্কে হেঁটে আমার সব ঘাম একেবারে বেরিয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি করে একটা গ্লাসে গ্লুকন-ডি জল গুলে দাও তো, না হলে আমি একেবারে হার্ট অ্যাটাক করে যাবো এবার। তাড়াতাড়ি করে শাশুড়ি মাকে কাচের গ্লাসে জল নিয়ে এসে দেয়, আর সেই কাচের গ্লাস শাশুড়ি মায়ের হাতে দিতে গিয়ে ভুলবশত দেবযানীর হাত থেকে সেই গ্লাস পড়ে ভেঙে যায়। আর যেই না মাটিতে পড়ে কাচের গ্লাস ভেঙে যায়, তখনই শাশুড়ি মায়ের কুসংস্কারী কথাবার্তা শুরু হয়ে যায়। তুমি কাচের গ্লাসটা মাটিতে ফেলে ভেঙে দিলে? তুমি জানো না কাচ ভেঙে যাওয়া মানে খুবই অশুভ। হায় হায় রে, আমার ছেলের সব রোজগার এবার বন্ধ হয়ে যাবে। আমার ছেলে আর টাকা রোজগার করতে পারবে না। হে ঈশ্বর, এ তুমি কেমন বৌমাকে আমার কপালে চোটালে। এই বৌমা তো কোনো সংস্কারই জানে না, একটা কাচের গ্লাস ফেলে মাটিতে ভেঙে দিল। মা, আপনি কান্নাকাটি করবেন না, আমি এক্ষুনি মাটি থেকে সব কাজ তুলে পরিষ্কার করে দিচ্ছি। কিচ্ছু হবে না, আপনি দয়া করে এইসব কুসংস্কারের জন্য কথা বলবেন না। সংস্কারী বৌমার কোনো কথাতেই শাশুড়ি মা পাত্তা দেয় না। সে বারে বারে কুসংস্কারের জন্য কথা বলতে বলতে কান্নাকাটি করতে থাকে। আর এই দেখে দেবযানী খুবই ভয় পেয়ে যায়, তাই দেবযানী তাড়াতাড়ি করে কাজ পরিষ্কার করতে চলে যায়। এর ফলে তার হাতে কাজ ফুটে যায়, আর দেবযানীর হাত থেকে রক্ত বেরোতে শুরু করে। কি ব্যথা করছে আমার হাতে, আমার হাতে কাজ ঢুকে গেছে। মা, আমার হাত খুব ব্যথা করছে। দেবযানী তাড়াতাড়ি করে নিজের হাতে একটা কাপড় জড়িয়ে ফেলে, কিন্তু তখনও তার শাশুড়ি মা তাকে ভীষণ পরিমাণে বকাবকি করে। এভাবেই দিন দিন যতই সময় যেতে থাকে, ততই শাশুড়ি মায়ের কুসংস্কারের পরিমাণ বৃদ্ধি পায়। একেই দেবযানীর হাত কাজ লেগে কেটে যায়, তার উপর সেখানে সবসময় কাপড় জড়িয়ে রাখার ফলে দেবযানীর হাতে ঘা হয়ে যায়। তাই দেবযানী ঠিক করে সে ডাক্তার দেখাতে যাবে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি আপনার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি, তাতে আপনার ঘা আর বাড়বে না আশা করছি। আপনি এখন কোনো ঘরের কাজ করতে পারবেন না যতক্ষণ না আপনার হাত ঠিক হয়। ডাক্তারবাবু দেবযানীর হাতে ব্যান্ডেজ করে দেয়, কিন্তু সে যখন বাড়িতে ফিরে আসে তখন সে দেখে যে তার শাশুড়ি মা তার উপর রেগে আগুন হয়ে আছে, কারণ সে বউ মানুষের এরকম বাড়ি থেকে বাইরে বেরোনো মোটেই পছন্দ করে না। ফলে সে দেবযানীকে ভীষণ পরিমাণে তিরস্কার করতে শুরু করে। তুমি আমাকে না বলে কোন সাহসে বাইরে বেরিয়েছো? তুমি জানো না নতুন বৌদির এরকম বাড়ি থেকে বাইরে বেরোতে নেই, কারণ বাড়ির নতুন বৌদির বাইরে বেরোলে নজর বাতাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখনো তোমার বিয়ের 1 বছর হয়নি, তাই তুমি এখন কোনো মতেই বাইরে বেরোতে পারবে না। আমার হাতে ভীষণ ব্যথা করছিল মা, আর আমি এই কাজ ফুটে যাওয়া হাত নিয়ে কোনো কাজও করতে পারছিলাম না, তাই আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আর ডাক্তার আমাকে বাড়ির কোনো কাজ করতেও বারণ করেছে, কিন্তু তবু আপনি আমাকে তার উপর কথা শোনাচ্ছেন। একেবারে ফালতু কথা বলবে না, ওইসব কাজ না করার অজুহাত আমাকে দেবে না। আর তার আগে তুমি এদিকে এসো, তোমার গায়ে ভালো করে লেবু লঙ্কা ডলে নজর দোষ কাটাতে হবে। এই বলে কুসংস্কারী শাশুড়ি মা তাড়াতাড়ি করে তার বৌমার সারা শরীরে লেবু লঙ্কা ডলে দিতে শুরু করে, এমনকি তার হাতের মধ্যে লেবু এবং লঙ্কা পর্যন্ত ডলে দেয়। এর ফলে বৌমার সারা শরীর জ্বালা যন্ত্রণা করতে শুরু করে, কিন্তু তাতেও শাশুড়ি মা থামে না। এরকম কুসংস্কারের কারণে ধীরে ধীরে দেবযানীর ভীষণ পরিমাণে শরীর খারাপ করতে শুরু করে, আর সে বাড়ির কোনো কাজও করতে পারে না, এমনকি সে শয্যাশায়ী হয়ে পড়ে। আর নিজের বউয়ের এরকম শারীরিক অবস্থা দেখে চন্দনও মনে মনে খুবই কষ্ট পায়। হঠাৎ করে দেবযানীর কি হলো? এরকম শয্যাশায়ী হয়ে গেল কেন? আমার সাথে ঠিক করে কথা বলে না, ঠিক করে খাবার খায় না, এমনকি বিছানা থেকে উঠতে পর্যন্ত পারে না। আমার মনে হয় ওকে ডাক্তার দেখানো উচিত, তা না হলে আমি আমার বউকে হারিয়ে ফেলবো। শোন, তোর বউ কিন্তু কোন রকম সংস্কার মেনে চলে না, আর যা হয়েছে সব ঈশ্বরের অভিশাপের কারণেই হয়েছে। কারণ তোর বউ আমার একটাও কথা শোনে না, নিজের মতো করে চলে। ওকে ডাক্তার দেখিয়ে সুস্থ করার কোনো দরকার নেই। চন্দন তার মায়ের এমন কথা শুনে ভীষণ রেগে যায়, কারণ সে একেবারে কুসংস্কারে বিশ্বাসী নয়। তাই চন্দন তখনই বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। আমি তো আপনার ওয়াইফকে অনেকবারই বলেছিলাম রেস্ট করার জন্য, যাতে উনি বাড়ির কোনো কাজই না করেন, কারণ ওনার হাতে কাজ ফুটে ওনার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে। তার উপর ওনার গায়ে সব লাল লাল ঘা বেরিয়েছে, নিশ্চয়ই ওনার উপর কোনো রকম অত্যাচার করা হয়েছে। তা না হলে এরকম তো হওয়ার কথা নয়। আপনার ওয়াইফকে এখন ওষুধ খাইয়ে সুস্থ করতে হবে, আর একদমই বিছানা থেকে নিচে নামতে দেবেন না। ডাক্তারবাবু, আপনি যে করে হোক আমার ওয়াইফকে সুস্থ করে দিন, কারণ আমি আমার ওয়াইফকে ছাড়া বাঁচতে পারবো না। আর আমি ভালো করে জানি যা হচ্ছে সবকিছু আমার মায়ের কুসংস্কারের জন্যই হচ্ছে। ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়ে চলে গেলে চন্দন তার বউয়ের সেবা করতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। একদিন চন্দন যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে, তখন সে দেখে যে দেবযানী খাটের উপর বসে খাবার খাচ্ছে। আর এই দেখে তার কুসংস্কারী শাশুড়ি মা আবার দেবযানীর উপর অত্যাচার করতে শুরু করে।
অসুস্থ হবার নাটক করে ভালোই তো খাটের উপর বসে আমার ছেলের সেবা নিচ্ছ। তুমি জানো না খাটের উপর বসে খাবার খেতে নেই, এতে সংস্কারের অমঙ্গল হয়। এক্ষুনি নিচে নেমে এসো আর টেবিলে বসে খাবার খাও। অসুস্থ হওয়ার নাটক করা হচ্ছে। মা, আমার না হেঁটে টেবিল পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা নেই, আমার শরীর খুব খারাপ। এই কদিন অন্তত আপনি কুসংস্কার বাদ দিয়ে থাকুন, না হলে কিন্তু আমি মারা পড়ে যাব। কুসংস্কারী শাশুড়ি মা তার বৌমার কোনো কথাই শুনতে চায় না। সে জোর করে তাকে টানতে টানতে খাবার খাওয়ানোর জন্য টেবিলে নিয়ে যায়। আর এরকম অবস্থায় দেবযানী সহ্য করতে না পেরে সে মাথা ঘুরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর কিছুতেই তার জ্ঞান ফিরতে চায় না। এই দেখে তানিয়া দেবী খুবই ভয় পেয়ে যায়। আর তখনই চন্দন তাড়াতাড়ি করে দেবযানীকে হসপিটালে নিয়ে যায়। আমি আপনাকে বারবার বলেছিলাম আপনার ওয়াইফের ভালো করে সেবা করতে। ওনার শরীরের কন্ডিশন এরকম হলো কি করে এখন আমি বলতে পারছি না। আমি জানি না আপনার ওয়াইফ বাঁচবে কিনা, তবু আমি চেষ্টা করছি। ডাক্তারবাবু অনেক চেষ্টা করে দেবযানীকে সুস্থ করে তোলে। আর দেবযানী না পেরে সব ঘটনা চন্দনকে বলতে বাধ্য হয়, কারণ সে একেবারেই আর কুসংস্কার সহ্য করতে পারে না। আমি সংস্কারী বৌমা হয়েও তোমার কুসংস্কারী মায়ের সাথে পেরিয়ে উঠলাম না। তুমি আমাকে বাপের বাড়িতে দিয়ে এসো চন্দন। তোমার মায়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না, কারণ আমি প্রাণে বাঁচতে চাই। তানিয়া দেবী এরকম কথা শুনে ভীষণ লজ্জা পেয়ে যায়। আর সে নিজেকে অপরাধী মনে করতে শুরু করে। সে কিছুতেই ভাবতে পারে না যে তার কারণে তার বৌমার প্রাণ চলে যেতে পারে। সেই জন্য সেদিনই তানিয়া দেবী প্রতিজ্ঞা করে সে আর কোনোদিনও নিজের বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আর নাইবা সে কুসংস্কারের বোঝা তার বৌমার ঘাড়ে চাপিয়ে দেবে। এর ফলে দেবযানী সেদিনের পর থেকে তার পরিবারের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে। বাবা শঙ্কর, তুই বেঁচে আছিস? বাবা, আমরা সত্যি বিশ্বাসই করতে পারছি না তুই এখনো বেঁচে আছিস। কিন্তু বাবা, তুই ফিরে এলি এমন একটা দিনেই ফিরে এলি। আমরা আজকেই রোহিতের সঙ্গে বৌমার দ্বিতীয় বিয়ে দিলাম। তুই আরো আগে ফিরে আসতে পারলি না কেন বাবা? না মা, আমি দোষীদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ জোগাড় করছিলাম। আজকে আমি প্রমাণ সমেত ফিরে এসেছি। তোমরা যাকে এতদিনে বৌমা না মনে করে নিজেদের মেয়ে মনে করে এসেছো, তার আসল মুখোশ আমি তোমাদের সামনে খুলে দেবো। আজ থেকে প্রায় 6 মাস আগে শঙ্কর এবং অহনা একে অপরকে পছন্দ করে বিয়ে করে। বিয়ের পর তারা সপরিবারে দার্জিলিং এ ঘুরতে যায়। সত্যি এই জায়গাটা খুবই সুন্দর। আমার অনেক দিনের ইচ্ছে ছিল পাহাড়ে ঘুরতে যাওয়ার, আর আজকে আমার বৌমা সেই ইচ্ছাটা পূরণ করলো। দার্জিলিং এ ঘুরতে এসে আমার ভীষণ আনন্দ হচ্ছে। হ্যাঁ গিন্নি, এই পাহাড়ের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর এই বরফ ঢাকা সাদা দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগছে। বৌমার কথা শুনে আমরা দার্জিলিং এসেছি বলে এতটা মজা করতে পারছি। তা না হলে আমাদের ছেলের কথা শুনে এতক্ষণে আমাদের গোয়াতে গিয়ে বসে থাকতে হতো। আর গোয়াতে গেলে আমরা একটু মজা করতে পারতাম না। আরে তোমরা সেই তখন থেকে দেখছি গোয়াকে নিয়ে সমালোচনা করেই যাচ্ছ। দার্জিলিং যেমন ভালো জায়গা, গোয়াও সেরকম ভালো জায়গা। তোমরা তো কখনো গোয়াতে যাওনি, সেই জন্যই তোমাদের এরকম মনে হচ্ছে। চুপ কর, তুই আমাদের পছন্দ অপছন্দের ব্যাপারে কিছুই জানিস না। এই বৃদ্ধ বয়সে আমরা গোয়াতে ঘুরতে যাব, কিন্তু বৌমা মাত্র 1 সপ্তাহ হলো আমাদের বাড়িতে এসেছে। আর দেখ আমাদের পছন্দ অপছন্দের জিনিসগুলো কত তাড়াতাড়ি সব জেনে নিয়েছে। কিন্তু মা ভুলে যেও না, তোমাদের এই বৌমাকে কিন্তু আমিই নিয়ে এসেছি, তাই তোমার বৌমার ক্রেডিট মানে আমার ক্রেডিট। আর তুই জীবনে এই একটাই ভালো কাজ করেছিস, বৌমাকে আমাদের জীবনে নিয়ে এসে। তাছাড়া সারা জীবনে তুই একটাও ভালো কাজ করতে পারিসনি। এভাবেই তারা ফ্যামিলির সকলে হাসি মজা করতে থাকে। পাহাড়ে কিছুক্ষণ সময় কাটানোর পর তারা নিজেদের হোটেলে ফিরে যায়। অহনা, তুমি এত বোকা কেন বলো তো? এত সুন্দর ঠান্ডা ঠান্ডা পাহাড়ি এলাকায় তুমি মা বাবাকেও সঙ্গে নিয়ে এসেছো কেন বলো তো? তুমি আর আমি দুজনে একে একা আসলে কত ভালো হতো। হানিমুনে কেউ কখনো মা বাবাকে সঙ্গে করে নিয়ে আসে? এ বাবা, তুমি কেমন ছিলে গো? ওটা শুধু তোমার বাবা মা নয়, ওটা আমারও বাবা মা। আর আমরা একা একা মজা করব কেন? বাবা মা তো কোথাও ঘুরতে যেতেই পারে না, সেই জন্য আমি আমাদের ফার্স্ট ট্রিপ ফ্যামিলির সঙ্গেই রেখেছি। এর পরের বারে তো আমরা দুজনেই ঘুরতে যাব। তুমি চাপ নিচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, ডিনার করতে হবে তো? হোটেলে ডিনার করবে নাকি বাইরে কোথাও খেতে যাবে বলো? বাইরে যাব, কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা। বাবা মাকে এই সময় বাইরে নিয়ে যাওয়া ঠিক হবে না, ওনাদের ঠান্ডা লেগে যেতে পারে। কি করি বলো তো, বুঝতেই পারছি না। হ্যাঁ আমি ওটাই তো বলতে চাইছি, বাইরে প্রচন্ড ঠান্ডা। আমরা যে হোটেলে আছি সেই হোটেলের খাবারও তো একদমই ভালো নয়। এক কাজ করো, তুমি মা বাবার কাছে গিয়ে বসো, আমি বাইরে যাচ্ছি। আমি বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে নিয়ে আসছি, তারপর সবাই মিলে একসঙ্গে মজা করে খাবো। এই বলে শঙ্কর তার গাড়ি নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ে। সে পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে রেস্টুরেন্টের দিকে যেতে থাকে, কিন্তু যখন সে গাড়ি থামাতে চায় কিছুতেই গাড়ি থামতে চায় না, কারণ সেই গাড়ির ব্রেক ফেল করে যায়। শঙ্কর অনেক চেষ্টা করেও কিছুতেই নিজেকে রক্ষা করতে পারে না। সে পাহাড়ি এলাকার খাদের মধ্যে পড়ে যায়। ওদিকে অনেক রাত হয়ে গেলেও শঙ্কর বাড়ি ফিরে না আসায় তার পরিবার পুলিশে খবর দেয়। সারা রাত ধরে শঙ্করকে খোঁজাখুঁজি করা হয়। পরের দিন সকালে শঙ্করের গাড়ি পাহাড়ি এলাকার নদীতে খুঁজে পাওয়া যায়।
আপনাদের ছেলেদের গাড়ি আমরা নদীতে খুঁজে পেয়েছি। আমাদের অনুমান শঙ্করের ডেড বডি নদীতেই ভেসে গেছে। আমরা অনেক চেষ্টা করেও কিছুতেই শঙ্করের ডেড বডি খুঁজে পেলাম না। আর অত উপর থেকে নিচে বললে কারোর পক্ষে বেঁচে থাকাও সম্ভব নয়। আই এম সরি। এই শুনে অহনা এবং তার শ্বশুর শাশুড়ি কান্নায় ভেঙে পড়ে। বিয়ের মাত্র 1 সপ্তাহ পর নিজের স্বামীকে হারিয়ে অহনা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারা পরের দিনই আবার নিজেদের বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর অহনা সবকিছু সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে, কারণ সে যে কোনো উপায়ে তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে হাসি খুশি দেখতে চায়। আপনারা একদম চিন্তা করবেন না, আপনাদের ছেলের জায়গাটা এবার আমি নেব। আমাদের ফ্যামিলি বিজনেস এবার আমি সামলাবো। শঙ্কর যা যা করতো সব আমি করব। আপনারা এবার আমাকে আপনাদের ছেলে বলে মনে করবেন। আজ থেকে আমি আপনাদের ছেলে। অহনার মুখে এমন কথা শুনে তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা দুজনেই খুবই খুশি হয়। অহনা সেদিন থেকে ফ্যামিলি বিজনেস সামলানো শুরু করে দেয়। এখন অহনা সবসময় যেন একা একা থাকতে ভালোবাসে। সে তার শাশুড়ি মা কিংবা শ্বশুরমশাইয়ের সঙ্গে বেশি কথা বলে না। সবসময় নিজেকে ঘরের মধ্যেই বন্দি রাখে। এমনকি নিজের খাবারও সে নিজের ঘরে নিয়ে চলে যায়। শুধু তাই নয়, এখন অহনা বাড়িতেও খুব একটা থাকে না। খুব সকাল করে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর গভীর রাতে বাড়িতে ফিরে আসে। অহনার এরকম অবস্থা দেখে তার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই দুজনেরই খুবই খারাপ লাগে। গিন্নি, বৌমার এরকম অবস্থা আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। বৌমা পুরোপুরি পাল্টে গেছে, সবসময় একা একা থাকছে, যতটা সম্ভব নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করছে। আমার মনে হয় এবার বৌমার দ্বিতীয় বিয়ে দেওয়া দরকার, কেননা বৌমার এখন বয়স অনেক কম, আর তাছাড়া ও তো এখন সারা জীবন একা একা কাটাতেও পারবে না। তুমি এই বলছো? আমি তো অহনাকে অনেকবার বলেছি দ্বিতীয়বার বিয়ে করার কথা, কিন্তু ও তো কিছুতেই আমার কথা শুনতে চায় না। ও বলছে ও সারা জীবন এভাবেই কাটিয়ে দেবে। দাঁড়াও, আমি এই নিয়ে ওনার সঙ্গে কথা বলবো, তুমি বরং একবার ভাবনাকে ডেকে নিয়ে এসো। এই শুনে লাবণী দেবী অহনাকে সেখানে ডেকে নিয়ে আসে। বাবা, আপনি আমাকে ডাকলেন? আসলে আপনার সঙ্গেও আমার খুব একটা দরকারি কথা ছিল। আমাদের ম্যানেজার মদন বাবু আপনার পেছনে 10 লক্ষ টাকা হেরফের করেছে, সেই জন্য আমি ওকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছি। আর কালকে নতুন ম্যানেজারের জন্য আমাদের অফিসে একজন ইন্টারভিউ দিতে আসবে। কালকে কিন্তু একবার আপনাকে অফিসে যেতে হবে। উফ বৌমা, আমার কোনো ম্যানেজার লাগবে না, এগুলো সব পরে হবে। এখন তুমি ম্যানেজার সিলেক্ট না করে ভালো থেকে একজন জীবন সঙ্গীকে সিলেক্ট করো। আমরা তোমাকে আবারও হাসি খুশি দেখতে চাই। আমরা তোমার দ্বিতীয় বিয়ে দিতে চাই বৌমা। অহনা তার শ্বশুরমশাইয়ের মুখে দ্বিতীয় বিয়ে করার কথা শুনে প্রচন্ড রেগে যায়। আপনারা কেন আমার পিছনে পড়ে আছেন? আমি শঙ্করকে ছাড়া আর কখনো কাউকে নিজের করে নিতে পারবো না। আমি শঙ্করের স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকতে পারবো। আমি আর কখনোই বিয়ে করব না, কারণ শঙ্করের মতো ভালো ছেলে আমি আর কখনো খুঁজেও পাবো না। শঙ্করের মতো ভালোবাসা আমাকে কেউ দিতে পারবে না। এই বলে অহনা চোখে জল নিয়ে নিজের রুমে চলে যায়। পরের দিন অহনা অফিসে চলে যায়। সেদিন রোহিত নামে একটি ছেলে ম্যানেজার পোস্টে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে। রোহিত খুবই ট্যালেন্টেড একজন ছেলে হওয়ায় অহনা তাকে ম্যানেজার হিসেবে নিযুক্ত করে। চাকরিতে জয়েন করার পর রোহিত সবসময় অহনার সঙ্গে থাকে। সে অহনাকে বিভিন্ন কাজে সাহায্য করে এবং পরামর্শ দেয়। এমনকি সে অহনাদের পারিবারিক সমস্যাতেও তাদের পাশে গিয়ে দাঁড়ায়। এভাবেই অহনা এবং রোহিতের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। এমনই একদিন, রোহিত, আমাকে এখনই বাড়ি যেতে হবে। আমার বাবার শরীর ভীষণ খারাপ, ওনাকে হসপিটালে ভর্তি করতে হবে। তুমি অফিসে থাকো কেমন? আমি আসি। কিন্তু অহনা, তুমি একা একা কিভাবে তোমার বাবাকে হসপিটালে নিয়ে যাবে? চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। আর আমি শুধুমাত্র তোমার ম্যানেজার বলে তোমাকে কিছু তো অফিসেই সাহায্য করতে পারবো নাকি? আর ওর কাছে হেল্প করতে পারবো না? এটা তো নয়। এই বলে রোহিত অহনাকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে যায়। রোহিত তৎক্ষণাৎ অহনার শ্বশুরমশাইকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তারবাবু জানায় রামমোহন বাবু ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছিল, কিন্তু এখন সে পুরোপুরিভাবে বিপদমুক্ত। তবে ডাক্তার তাকে যতটা সম্ভব চিন্তামুক্ত থাকার পরামর্শ দেন। কিছুক্ষণ পর লাবণী দেবী রামমোহন বাবুর সঙ্গে দেখা করতে যায়। কি গো, এখন তুমি কেমন আছো? তোমার এখন কোনো অসুবিধা হচ্ছে না তো? না গিন্নি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তবে বৌমার দ্বিতীয় বিয়ে না দেওয়া পর্যন্ত আমি কিছুতেই চিন্তামুক্ত হতে পারবো না। আচ্ছা, তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? বৌমা আমাদের নতুন ম্যানেজার রোহিতের সঙ্গে কত খুশি থাকে। রোহিত খুবই ভালো ছেলে, ও বৌমাকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করে। এমনকি ও আমাদের যে কোনো বিপদ আপদেও ছুটে এসে পাশে দাঁড়ায়। বুঝেছি। তুমি রোহিতের সঙ্গে বৌমার বিয়ের কথা বলছো, তাই তো? আমারও কিন্তু ছেলেটাকে খুব পছন্দ। আমার মনে হয় বৌমাকে জোর করলে বৌমা বিয়েতে রাজি হয়ে যেতে পারে। আর বৌমা যদি এবার রাজি না হয়, তবু আমরা বৌমার কোনো কথা শুনবো না। দরকার পড়ে জোর করে আমরা বৌমার দ্বিতীয় বিয়ে দেব, কারণ আমরা বৌমাকে সুখী দেখতে চাই। এভাবেই লাবণী দেবী এবং রামমোহন বাবু অহনার সঙ্গে রোহিতের দ্বিতীয় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। রামমোহন বাবু কিছুটা সুস্থ হয়ে উঠলে সে অহনাকে রোহিতের সঙ্গে বিয়ে করার জন্য জোর করতে থাকে। শেষ পর্যন্ত অহনা তার শ্বশুর মশাইয়ের কথা মেনে নিতে বাধ্য হয়।
সেদিনই রামমোহন বাবু রোহিতের সঙ্গে অহনার বিয়ে দিয়ে দেয়। নিজেদের বাড়ির বৌমাকে আবার নতুন করে বউ সাজতে দেখে রামমোহন বাবু এবং লাবণী দেবীর চোখে জল চলে আসে। বৌমা তুমি যাও, তুমি রোহিতের সঙ্গে তোমার নতুন জীবন শুরু করো, আর আমরা এখানে থাকবো না। তুমি যেভাবে আমাদের ছেলের অবর্তমানে আমাদের খেয়াল রেখেছো, অন্য কোনো মেয়ে থাকলে হয়তো কখনোই আমাদের জন্য এরকম করতে পারতো না। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সমস্ত কোম্পানি তোমার নামে লিখে দেবো। আর আমরা তোমাদের সঙ্গে থাকতে পারবো না বৌমা, কারণ আমরা যদি তোমার সঙ্গে থাকি তাহলে তোমার বারে বারে শঙ্করের কথা মনে পড়বে, আর রোহিতের সঙ্গে সুখে সংসার করার জন্য যে করেই হোক তোমাকে শঙ্করকে ভুলতেই হবে। তোমরা দুজনে সুখে থাকো, আমরা শুধু এটাই চাই। ঠিক এমন সময় হঠাৎ করে তারা সকলেই শঙ্করের গলার আওয়াজ শুনতে পায়। না মা, কিছুতেই না, এদেরকে আমি কিছুতেই সুখে থাকতে দেবো না। যারা আমাকে শেষ করেছে, আমার মা বাবাকে শেষ করেছে, তাদেরকে আমি কিভাবে সুখে থাকতে দেবো? শঙ্করকে দেখে তার বাবা মা দুজনেই চমকে ওঠে, আর বিশেষ করে অহনা এবং রোহিত প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। বাবা শঙ্কর, তুই বেঁচে আছিস বাবা? আমরা তো মনে করেছিলাম তুই পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে। হ্যাঁ মা, বেঁচে আছি। তোমাদের প্রার্থনা আমাকে বাঁচিয়ে রেখেছে, আর এদের মতো দোষী পাপীদের শাস্তি দেওয়ার জন্যই আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। না বাবা, তুই বৌমাকে ভুল ভাবছিস। বৌমা বিয়েটা কিছুতেই করতে চাইনি। আমরা জোর করে রোহিতের সঙ্গে বৌমার বিয়ে দিয়েছি, কারণ আমরা তো জানতাম তুই মারা গেছিস। তুই জানিস না তোর অবর্তমানে বৌমা আর রোহিত আমাদের কত খেয়াল রেখেছে। নাটক করছে মা তোমাদের সঙ্গে, শুধুমাত্র নাটক করছে এরা। রোহিত আর অহনা অনেক আগে থেকে এরা অপরকে পছন্দ করে, বিয়ের আগে থেকে এদের পরিচয় ছিল। অহনা শুধুমাত্র আমাদের সম্পত্তি লোভে এই রোহিতের সঙ্গে প্ল্যান করে আমাকে বিয়ে করেছিল, আর আমাকে মার্ডার করার প্ল্যান করার জন্য আমাদের সবাইকে পাহাড়ে ঘুরতে নিয়ে গিয়েছিল, বুঝেছো? সেদিন যখন শঙ্কর বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার নেবে বলে হোটেল থেকে বেরিয়ে পড়ে, তখনই অহনা তাড়াতাড়ি করে রোহিতকে ফোন করে। হ্যাঁ রোহিত, শঙ্কর কিন্তু খাবার আনার জন্য বেরিয়ে পড়েছে। তুমি গাড়ির ব্রেকটা নষ্ট করে দিয়েছো তো? হ্যাঁ ডার্লিং, তুমি একদম চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। শঙ্কর যেই গাড়িতে বসবে আর পুরো উপরে গিয়ে পৌঁছাবে, আজকে আমাদের পথের কাটা পুরোপুরি শেষ হয়ে যাবে। এভাবেই অহনা এবং রোহিত ইচ্ছা করে শঙ্করের গাড়ির ব্রেক খারাপ করে দেয়, কিন্তু শঙ্কর পাহাড়ের উপর থেকে নদীতে পড়ে যাওয়ার পর প্রচন্ড পরিমাণে আঘাত পেলেও সে মারা যায় না, কারণ পাহাড়ি এলাকার এক বৃদ্ধ লোক তাকে উদ্ধার করে আর পাহাড়ি চিকিৎসার মাধ্যমে শঙ্করকে সুস্থ করে তোলে। শঙ্কর আবার সুস্থ হয়ে খুবই খুশি হয়। সে আবার নিজেদের এলাকাতে ফিরে আসে, কিন্তু শঙ্কর যখন বাড়ির দিকে যেতে থাকে তখনই একটা রেস্টুরেন্টে সে অহনা এবং রোহিতকে কথা বলতে দেখতে পায়। সেদিন থেকে শঙ্কর রোহিত এবং অহনার উপর কড়া নজর রাখে, আর তাদের ষড়যন্ত্রের কথা সবটাই জানতে পেরে যায়। আমার কাছে সব প্রমাণও আছে, আর সেই প্রমাণ আমি অলরেডি পুলিশের হাতে তুলেও দিয়েছি। নাও, পুলিশ চলেও এসেছে। সুখে জীবন কাটাবে তাই না? এবার বাকি জীবনটা জেলের মধ্যে কাটাও গিয়ে। পুলিশ অহনা এবং রোহিতকে ধরে নিয়ে চলে যায়। এভাবেই দোষী ব্যক্তিরা নিজেদের পাপের শাস্তি পায়, আর অন্যদিকে শঙ্করের বাবা মা আবার নিজেদের ছেলেকে ফিরে পায়।